বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপাতত কোনো সভাপতি নেই এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে কারণ গতকালকে রাতে 11টার দিকে যে প্রজ্ঞাপনটি আমাদের হাতে এসেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফারুক আহমেদকে যে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দিয়েছিল বিসিবি পরিচালক হিসেবে সেই মনোনয়নটা তারা প্রত্যাহার করে নিয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্রীড়া সাংবাদিক তাইবনন্ত স্বাগত আপনাকে খেলাযোগে সেই সাথে শুভ সকাল বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ এখন বলতে হচ্ছে কারণ এই মুহূর্তে তার আসলে বিসিবিতে যে ডিরেক্টর পদ সেটাই আসলে নেই এখন বিসিবিতে যে সভাপতি নির্বাচনটা হয় বোর্ড অফ ডিরেক্টররা সবাই মিলে নিজেদের মধ্য থেকে একজন সভাপতি হিসেবে সিলেক্ট করেন প্রসেসটা আসলে কি এভাবেই তাহলে তার সভাপতিত্বটা চলে গেল পরিচালক পদটা যেহেতু নেই আসলে এবং বিসিবি সভাপতি হতে হলে আপনাকে পরিচালক হতেই হবে এবং ফারুক আহমেদ কালকে যখন এই ঘটনার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাকে যখন বিভিন্ন গণমাধ্যম আপনারাও যোগাযোগ করেছেন সবাই করেছে তিনি যেটা বলেছিলেন যে তিনি এভাবে চাইলেই তাকে সরানো যাবে না কারণ স্পষ্টভাবে আসলে সংবিধানে এটার কোনো রুলস নেই শুধুমাত্র একটা জায়গায় হয়তো থাকতো যে জায়গাটা যে পরিচালক পদটা যদি তিনি হারান এবং যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ তাকে মনোনয়ন দিয়েছে তারাই একমাত্র সেটা প্রত্যাহার করতে পারে এবং যেহেতু 8 জনের পরিচালকের স্বাক্ষরিত চিঠি তারা পেয়েছেন এটার উপর বেস করে এবং বিপিএল এর কিছু ইস্যুস রয়েছে সেটাও পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে যে দুটো বড় ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় ক্রীড়া পরিষদ মনে করছে যে ফারুক আহমেদের মনোনয়নটা তারা রাখতে চায় না তো যেহেতু পরিচালক পদটা সরে গেছে আমরা এটাকে আরও স্পষ্ট করে ইজিলি হয়তো আমরা বলতে পারি যে ফারুক আহমেদকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে অপসারণ করা হয়েছে বলতে পারেন বা তিনি সামারি স্টোরির সেটা হচ্ছে যে তিনি আসলে আর বিসিবির সাথে এই মুহূর্তে ফারুক আহমেদের কোনো সম্পৃক্ততা নেই 9 মাস 8 দিনের যে জার্নিটা তিনি করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি খালিদ যে সাবেক ক্রিকেটার হিসেবে তার যে সম্মানটা ছিল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সময় প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন সেই সময় হাতুরু সিংয়ের সাথে তার যে বাদানুবাদ ছিল বা যেভাবে তিনি সোচ্চার ছিলেন যে একজন হেড কোচ চাইলেই দল নির্বাচনের সাথে সম্পৃক্ত হতে পারে না সে কারণে তিনি চাকরিও ছেড়েছেন তার যে একটা ছায়া তৈরি হয়েছিল অথবা তার যে একটা চরিত্র ছিল সেটা আসলে এই 9 মাস 8 দিনের এই জার্নিটাতে তিনি একদম ক্লিয়ারলি হারিয়ে ফেলেছেন কারণ আপনি যদি দেখেন যে তার এগেনস্টে যে অভিযোগগুলো 8 জন পরিচালক করেছেন একটা অভিযোগের এগেনস্টে একটা অভিযোগ প্রত্যেকটাই ভয়াবহ এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু যখন পুরো টিম যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন এবং বারবারই বলছেন আমার কাজটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যাদেরকে নিয়ে এগোতে চাইছেন তারাই বলছে যে আসলে আপনাকে দিয়ে হচ্ছে না সো ফারুক আহমেদ কিন্তু অভিযোগের যে বিষয়গুলো রয়েছে আমাদের হাতে দুটো নথি রয়েছে একটা হচ্ছে যে বিপিএল এর পরবর্তী সময়টাতে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং পরবর্তীতে আমরা যে চিঠিটা আমরা দেখতে পেলাম সেই চিঠিতেও কিন্তু একেবারে খুব কাছাকাছি লেভেলের অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগগুলো যদি আমরা সামারাইজ করি সেটা এক বাক্যে যদি আমরা বলতে চাই যে ফারুক আহমেদ অনেক সিদ্ধান্ত নিজেই নিচ্ছিলেন এবং সেটা তার বোর্ডের অন্যান্য যারা পরিচালকরা রয়েছেন যাদেরকে নির্দিষ্ট স্ট্যান্ডিং কমিটি অনুযায়ী দায়িত্ব বন্টন করা হয়েছে সেই সব সদস্য বা সেই সব ডিরেক্টরদের সঙ্গে তিনি কোনো পরামর্শ করছিলেন না কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে রয়েছে যেমন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সিলেকশন আমরা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে অনেক ধরনের জলঘোলা হয়েছে তারপরে ব্যাংকের যে ট্রান্সফার ইস্যু সেটাও ফারুক আহমেদ শুধুমাত্র নিজস্ব নির্বাহী ক্ষমতা বলে সেই ট্রান্সফারটা করিয়েছেন সেটা তিনি এর পেছনে যে কারণেই থাকুক না কেন তৃতীয়ত আরেকটা বিষয় নাজমুল আবেদিন ফাহিম যিনি কিনা ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন তিনি সরাসরি গণমাধ্যমে বলেছেন যে হাতুরু সিংহেকে যে অপসারণ করা হয়েছিল সেটা ফারুক আহমেদ নিজে করেছেন এবং সেটার সঙ্গে আসলে অন্যান্য কোনো বোর্ড পরিচালকের কোনো ধরনের মতামত নেওয়া হয়নি এই বিষয়গুলোই ঘুরিয়ে ফিরিয়ে অভিযোগগুলোতে এসেছে যে কারণে অন্যান্যরা নিজেদের দায়িত্বটা পালন করতে পারছেন না বিষয়টা কি শেষ পর্যন্ত শুধুমাত্র নিজের একক আধিপত্য বিস্তারের যে একটা প্রবণতা সেটার কারণেই দিন শেষে তাকে পদটা হারাতে হলো দেখেন জাতীয় ক্রীড়া পরিষদ তো দুটো বিষয়কে আলোকপাত করে তার পরিচালক পদটা তারা সরিয়ে দিয়েছে বা নমিনেশনটা তারা সরিয়ে দিয়েছে সেটা একটা আপনি এরই মধ্যে বলেছেন যে 8 জনের অভিযোগ যেটা মেজর রিজন কারণ আপনি দেখবেন কালকে বিকেলের দিকে এই খবরটা এসেছিল যে 8 জন পরিচালক বা সন্ধ্যার দিকে যে 8 জন পরিচালক চিঠি পাঠিয়েছেন ওই কাপল অফ আওয়ার্স 2-3 ঘন্টার মধ্যেই এনএসসি কিন্তু প্রজ্ঞাপন জারি করে দিয়েছে যে তিনি আর পরিচালক পদে তাদের নমিনেশনে নেই সো জিনিসটা খুব দ্রুত হয়েছে তার আগেই আমরা শুনেছি যে সরকারের পক্ষ থেকেও তাকে জানানো হয়েছিল যে আপনি চাইলে পদটা ছেড়ে দিতে পারেন সো এবং একই সাথে বিপিএল এর একটা তদন্তের কারণ দেখিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তার নমিনেশনটা বাতিল করেছে কিন্তু
আমরা যদি চলে যাই যে অভিযোগগুলোর দিকে, অভিযোগগুলোতে অবশ্যই হাতুড়ে সিংয়ের অপসারণটাকে 8 পরিচালক যারা চান না যে ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকুক, তারা এটাকে অনেক মেজর একটা কারণ বলেছে যে হেড কোচ চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না। এবং তারা এটাও দাবি করেছেন যে হাতুড়ে সিংকে যে সরিয়ে দেওয়া হয়েছে এই খবরটা তারা পেয়েছেন প্রেস রিলিজের পরে, এবং আপনার যখন হেড কোচকে বাংলাদেশের ক্রিকেট থেকে সরাতে হবে তখন পুরো পরিচালনা পর্ষদের সাথে বসতে হবে। এটা একটা সংবিধান, একটা অনুচ্ছেদ রয়েছে, যে অনুচ্ছেদটা ফলো তিনি করেননি, এটাকে মেইন রিজন বলা হয়েছে। এবং একটা জিনিস দেখবেন কন্ট্রাডিক্টরি এটা খুবই, সেটা হচ্ছে যে বারবারই 8 পরিচালকের দেওয়া জাতীয় ক্রীড়া পরিষদের সেই চিঠিতে একক আধিপত্যের কথা বলা হয়েছে, বারবারই ক্ষমতার অপব্যবহারের কথা বলা হয়েছে, আর্থিকভাবে নিজেকে লাভবান করবেন এমন সব কাজের সাথে ফারুক আহমেদ নিজেকে সম্পৃক্ত বারবার করতে চেয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ফারুক আহমেদ কিন্তু কন্টিনিউয়াসলি একটা কথা বলে গেছেন যে আমি কখনো কারো কাজে হস্তক্ষেপ করিনি। সেটা আপনি বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকারে দেখবেন। যখন প্রিমিয়ার লিগ নিয়ে অনেক জল ঘোলা হলো, যখন তৌহিদ হৃদয়ের ইস্যুতে এত লেখালেখি হলো, এত নিউজ হলো, তখন ফারুক আহমেদ বলেছেন যে আমি তো এর সাথে সম্পৃক্ত না, এটা একটা আলাদা সাব কমিটি রয়েছে যারা তৌহিদ হৃদয়ের এই শৃঙ্খলা ভঙ্গের সাথে দেখছেন। কিন্তু বিষয়টা দাঁড়ালো যে তিনি দাবি করছেন আমি কখনো অন্যের কাজে বাধা দিই না, পরিচালকরা বলছেন তারা কখনো কাজ করার সুযোগই পাননি। এবং ফারুক আহমেদকে নিয়ে যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে ব্যাংক গ্যারান্টি না নিয়ে বিপিএল এর দল সিলেকশন করা এবং সেই দলকে মানে বিপিএল এ খেলিয়ে দেওয়া, এত বড় অভিযোগের এগেইনস্টে আমি জানি না এক্স্যাক্টলি ফারুক আহমেদ, কিন্তু ব্যাংক গ্যারান্টি তো অন্যান্য বিপিএল গুলোতেও খুব একটা যে নিশ্চিত করা সম্ভব হয়েছে বিষয়টা এরকমও নয়। কিন্তু যেহেতু চিঠিতে তারা লিখেছেন তার মানে বোঝা যাচ্ছে যে বাকি দলগুলোর ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি নিশ্চিত ছিল। যে দুটো দলকে নিয়ে বাকি পরিচালনা পর্ষদের কোয়েশ্চেন ছিল, চট্টগ্রাম কিংস এবং দুর্বার না, রাজশাহী, এটা কি তাহলে একটু অন্যভাবে প্রেজেন্ট করা হলো কিনা? কারণ ইতিহাস আমরা দেখছি যে এর আগে শুধুমাত্র ফরচুন বরিশালই একমাত্র দল যারা কিনা ব্যাংক গ্যারান্টি দিয়ে তারপর তাদের দলটা গঠন করেছে। এবার বিপিএল এ দল করতে গেলে আপনার যে রুলস ছিল সেই রুলসে ব্যাংক গ্যারান্টি আপনাকে দিতেই হতো। পরিচালনা পর্ষদের বাকি 8 পরিচালকের বক্তব্য হচ্ছে যে সেই ব্যাংক গ্যারান্টির টাকাটা ক্লিয়ারলি পরিশোধ করা হয়নি, শুধুমাত্র ফারুক আহমেদ এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন বলেই। এবং সেক্ষেত্রে আলটিমেটলি যে দুটো ফ্র্যাঞ্চাইজি, আমরা যদি স্পেশালি রাজশাহীর কথা বলি, সেই ফ্র্যাঞ্চাইজিটা ফারুক আহমেদ নিজে হচ্ছে ইনসিস্ট করেছিলেন এই বিপিএলে তাদেরকে অংশ নেওয়ার জন্য, সেই দলটাই শেষ পর্যন্ত প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে একেবারে চট্টগ্রাম কিংসও তো দেয়নি। এবং যেটা ওই 8 পরিচালকের আরেকটা অভিযোগ সেটা হচ্ছে যে বিপিএল এর এই ঘটনাটিকে কেন্দ্র করে এমন দুটো দলকে, ফ্র্যাঞ্চাইজিকে তিনি খেলার অনুমতি দিয়েছেন যারা বিপিএল এর মান দেশ এবং বিদেশে ক্ষুণ্ণ করেছে। সো অভিযোগগুলো কিন্তু খুব স্ট্রং অভিযোগ। আপনি দেখবেন যে প্রত্যেকটা বিষয়ে বারবার যে তাগাদা দেয় এবং তাকে নিয়ে স্পেশালি সোশ্যাল সাইটগুলোতে ফেসবুক এবং ইউটিউবে যেভাবে আলোচনা করা হয়েছে, আমার কাছে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে যে ক্রিকেটের উন্নতি গেল 9 মাসে ফারুক আহমেদের প্রেজেন্সে, তার আন্ডারে বোর্ডে হয়নি। আসলে ক্রিকেটের অবনতি হয়েছে। আমরা যেটা চাইছিলাম যে বারবার আমরা যেহেতু পাপন সাহেবের কথা বলি এবং সেই প্রসঙ্গকে তুলে আমাদের ক্রিকেট পিছিয়ে গেছে গেল 1 দশক বা তারও বেশি সময় ধরে এই প্রসঙ্গ বলি, গেল 9 মাসে স্বাধীনভাবে কাজ করার যে সুযোগটা আসলে তিনি পেয়েছেন সেই জায়গায় ক্রিকেট এগোয়নি। এবং জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশের হারটাকেও কিন্তু সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। আমরা রিসেন্টলি আরব আমিরাতের কাছে হেরেছি, আমরা দুরাত আগে পাকিস্তানের কাছে হেরেছি, ইনফ্যাক্ট আজকে খেলা রয়েছে বাংলাদেশ পাকিস্তানের, কোনো কিছুই কিন্তু আলোচনায় নেই। আলোচনায় ফারুক আহমেদের এই ক্রিকেট বোর্ড থেকে সরে যাবে এবং যেভাবে তিনি সরে গেলেন এটা একটা টোটাল চিত্র কিন্তু বাংলাদেশের ক্রিকেটের, যে বাংলাদেশের ক্রিকেটে আসলে আপনি ভালো কাজ করতে চাইলেও যারা আসলে এই দায়িত্বে রয়েছেন তারা কতটা ভালো কাজ করতে উদ্গ্রীব সেই প্রশ্নটা আরো একবার এই ঘটনার মাধ্যমে। এখানে তো আরো বড় একটা ক্রাইসিস রয়েছে, সেটা হচ্ছে যে প্রথমত বিসিবি কোনো সরকারি সংগঠন নয়, এটা একটা স্বায়ত্তশাসিত সংগঠন যেটা আইসিসির যে বাইন্ডিংসগুলো রয়েছে সেটা অনুযায়ী পরিচালিত হয়। নির্বাচিত প্রতিনিধি, কাউন্সিলরদের কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা এটাকে পরিচালনা করেন এবং সেক্ষেত্রে একজন পরিচালক বা একজন বোর্ড সভাপতি তাকে সরিয়ে দেওয়ার আসলে ওইভাবে কোনো সিস্টেম এখন পর্যন্ত ওইভাবে স্পষ্টভাবে আমরা খুঁজে পাচ্ছি না। এবং সেক্ষেত্রে সেই সরিয়ে দেওয়ার জায়গাটা যখন তৈরি করা হলো সেটা আসলে বাংলাদেশের ক্রিকেটে কি ধরনের প্রভাব পড়তে পারে? এখন দেখেন ফারুক আহমেদকে আপনি এই জায়গাটি থেকে মানে মনোনয়নটা বাতিল করার পরে আসলে কে মনোনয়নটা পাবেন বা এমন কোন নতুন চরিত্রকে আমরা দেখব? আমিনুল ইসলাম বুলবুলকে অলরেডি কাউন্সিলরশিপ দিয়েছে এনএসসি। এক্স্যাক্টলি। সো এনএসসির সুযোগ রয়েছে 5 জনকে তারা কাউন্সিলরশিপটা দিতে পারে। সেখানে ফারুক আহমেদকে তারা মনোনয়ন যেহেতু বাতিল করেছেন এবং
ইমিডিয়েটলি আমরা দেখেছি যে আমির ইসলাম বুলবুলের কাউন্সিলরশিপকে তারা দিতে চেয়েছেন, 5 জনের মধ্যে একজন করতে চেয়েছেন। এটাকে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভাতেই এটা স্বীকৃতি তিনি পাবেন, এরপরে তিনি পরিচালক হবেন। এবং যেহেতু ইমিডিয়েটলি সাবেক ক্যাপ্টেন আমির ইসলাম বুলবুলের নাম এসেছে, আমার মনে হয় যে ইটস ভেরি হাই চান্স যে আমির ইসলাম বুলবুল, যেহেতু তিনি আইসিসিকেও জানিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কাজ করার সুযোগটা এসছে এবং আইসিসি তাকে মৌখিক অনুমতি দিয়েছে, তিনি একটা গণমাধ্যমকে বলেছেন। সো আমি এক্সপেক্ট করছি খুব একটা যদি ওভার ড্রামা না হয়, তাহলে আমির ইসলাম বুলবুল সম্ভবত বাংলাদেশের ক্রিকেটের নতুন বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। একটা কথা আপনি বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটের আসলে গেল 9 মাসে কোনো উন্নতি হয়নি। একজন বোর্ড সভাপতির কাছ থেকে ঠিক কী ধরনের উন্নতি আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ আপনি দায়িত্ব নিয়েছেন, আমরা 1 বছরের ভেতরে আপনার কাছ থেকে অ্যাটলিস্ট এই ধরনের উন্নতিটা দেখতে চাই, যে স্বপ্নটা আসলে আমরা ক্রিকেট নিয়ে দেখি? অন্তত এটা তো চাইনি যে বোর্ড সভাপতি আগের সরকারেরই কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটা ফ্যাসিস্টকে নিয়ে তিনি ঘুরে বেড়াবেন, ভ্রমণ করবেন, যেটা যে অভিযোগটা রয়েছে ফারুক আহমেদের এগেনস্টে তিনি এটা করেছেন। বা কোনো বিপিএল ফ্র্যাঞ্চাইজিকে এবারের মতো দল পাইয়ে দিতে যে ব্যাংক গ্যারান্টি না নেওয়া, আর্থিকভাবে নিজেকে লাভবান করা। বা আরেকটা অভিযোগ তার এগেনস্টে রয়েছে, যেটা যে তিনি বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট যারা ক্রিকেট বোর্ডের এনলিস্টেড না তাদেরকে কাজ পাইয়ে দিয়েছেন। ক্রিকেট বোর্ডের প্রচুর ইভেন্ট তারা অর্গানাইজ করেছে, কারণ ফারুক আহমেদের সাথে সেই সব নতুন বা তথাকথিত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ভালো সম্পর্ক রয়েছে। প্রতিটা ক্ষেত্রেই এত অভিযোগ রয়েছে, যদিও ফারুক আহমেদ একটা গণমাধ্যমকে বলেছেন যে যে অভিযোগগুলো তার বিপক্ষে করা হয়েছে এই প্রত্যেকটা কাজই নাকি এই পরিচালকরাই করেছেন। তিনি আবার পাল্টা এরকম অভিযোগ করেছেন এবং তিনি মামলা করবেন বলেও শুনেছি। কিন্তু তাতে ধরেন যেই কালিমাটা লেগে গেছে অলরেডি তার গায়ে, সেটা কিন্তু এত সহজে যাবে না। উন্নতির জায়গাতে বলতে গেলে প্রচুর ক্রিকেট খেলা হয়েছে, বিভিন্ন স্তরে বাংলাদেশের দল ক্রিকেট খেলেছে। খালি আপনি যদি দেখেন যে এ দল খেলছে, এখন ইমার্জিং খেলছে, আমাদের নানা রকম ক্রিকেটের উন্নতির কথা তিনি কন্টিনিউয়াসলি বলে গেছেন। এবং একটা জিনিস ভালো যে এ দল, টাইগার্স, ইমার্জিং, ন্যাশনাল টিম প্রচুর খেলা হয়েছে, এই দিক থেকে ভালো হয়েছে। কিন্তু ওভারঅল ক্রিকেটের আসলে সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এমন সব ঘটনার আমরা সাক্ষী হয়েছি, এমন সব সিচুয়েশন উনি প্রেজেন্ট করেছেন। 2জন মনোনীত হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে, 2জনই বোর্ড পরিচালক হয়েছেন, 2জনের মধ্যে বাদানুবাদ। আমি নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদের কথা বলছি যে তাই এই জায়গাটাতে এই ছোট ছোট বিষয়গুলো যখন চলে আসে গণমাধ্যমের সামনে, ওপেনলি যখন বোর্ড ডিরেক্টররা একে অপরকে দোষারোপ করেন, কাজ করতে পারছেন না এই ধরনের অভিযোগ করেন, সেক্ষেত্রে আসলে বোঝাই যায় যে তাদের ভেতর, নিজেদের ভেতর যে ভালো লাগার বা আমরা যে কলিগ, আমরা যে আসলে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করব, এই জায়গাটায় বিশাল মতো পার্থক্যের জায়গা রয়েছে। নিঃসন্দেহে আমরা একদম সংক্ষেপে একটু জানতে চাই যে জায়গাটাতে আসলে বাংলাদেশের ক্রিকেট এখন দাঁড়িয়ে, স্পেশালি আজকে বাংলাদেশের ম্যাচও রয়েছে, আলটিমেটলি তাহলে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছি আমরা? এখন পর্যন্ত তো ভালো কিছু দেখছি না খালিদ। মানে ইনফ্যাক্ট লাস্ট 9-10 মাসে যেহেতু ক্রিকেটের একেবারেই আমরা উন্নতি যদি বলতে চান, কোনো উন্নতি খালি চোখে নেই, অবনতি রয়েছে প্রচুর। এই মুহূর্তে তো এক্স্যাক্টলি বাংলাদেশের ক্রিকেটের ভালো কোনো জায়গা নেই। কারণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা পাকিস্তানের সাথে আজকে খেলছি, আপনার সত্যি আমি পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ নিয়ে কোনো কথা বলতে পারছি না, কারণ আলোচনাটা এখন ফারুক আহমেদের এই ক্রিকেট বোর্ডের প্রধানের পদ থেকে সরে যাওয়া নিয়ে। সো এভাবে যদি চলতে থাকে তাহলে ক্রিকেটের উন্নতি হবে না। আমির ইসলাম বুলবুল ইজ এ ফ্যান্টাস্টিক গাই। তিনি যদি কোনোভাবে বোর্ডের সাথে সম্পৃক্ত হয়ে কাউন্সিলরশিপটা যদি তার স্বীকৃতি পায় এবং তিনি পরিচালক হওয়ার পরে যদি সম্মতিক্রমে ক্রিকেট বোর্ড প্রধান হন, আমি আশা করব যে যেহেতু আমির ইসলাম বুলবুল ক্রিকেটার হিসেবে অনেক সম্মান তার ছিল, আইসিসির হয়ে দীর্ঘদিন কাজ করেছেন, রুরাল লেভেল পর্যন্ত কাজ করেছেন, উনি যদি ক্রিকেট বোর্ডে আসেন, যে ভুলগুলো ফারুক আহমেদকে করতে হয়েছে বা তিনি করেছেন, সেই জায়গা থেকে বাংলাদেশের ক্রিকেটকে, পাইপলাইনকে স্ট্রং করে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমির ইসলাম বুলবুল হয়তো আমাদের জন্য করতে পারে। নিঃসন্দেহে, এবং সেটা আসলে তিনি কতটা সুযোগ পাবেন সেটাও দেখার অপেক্ষা, কারণ বিসিবির নির্বাচনও তো খুব বেশি দূরে নেই। সেই প্রসঙ্গ আসলে অন্য প্রসঙ্গ, সেই বিষয় নিয়ে হয়তো অন্য কোনো একদিন আলোচনা হবে। তাই বলুন তো, অনেক ধন্যবাদ।